গুড আফটারনুন ফ্রেন্ড। তো আজকে আমরা শুরু করছি আমাদের অ্যাডমিশন অফ পার্টনার চ্যাপ্টারের সেকেন্ড ক্লাস। ওকে, তো একটা সোজা অঙ্ক থেকে আমরা এই ক্লাসটা স্টার্ট করছি। ঠিক আছে, তো তোমরা চলে এসো কোশ্চেন নাম্বার 8। আমরা এখন করব কোশ্চেন নাম্বার 8। বলছে S and B are partners in a firm sharing profit and loss in a ratio 5:1। তাহলে দুজনের প্রফিট শেয়ারিং রেশিও কত? 5:1। The balance sheet of the firm as on 31/12/2020 was as follows। ব্যালেন্স শিট দিয়ে দিয়েছে। এস আর বি দুজনের ক্যাপিটাল 50,000, 10,000, ক্রেডিটর্স 75,000, প্ল্যান্ট 50,000, স্টক 40,000, ডেটর্স 30,000, বিল রিসিভেবল 10,000, ব্যাংক 5,000। অ্যাডজাস্টমেন্ট কি বলেছে? অ্যাডজাস্টমেন্টে বলেছে এন ইজ অ্যাডমিটেড ইন্টু পার্টনারশিপ অন 1 জানুয়ারি 2021। আমাদের ব্যালেন্স শিট দেওয়া ছিল 31শে ডিসেম্বর 2020। তো ব্যালেন্স শিটের পরের দিনই নতুন পার্টনার অ্যাডমিশন হচ্ছে। হি ইজ টু পে 24,000 টাকা প্রিমিয়াম ফর গুডউইল। 24,000 টাকা প্রিমিয়াম ফর গুডউইল তাকে আনতে হবে। প্ল্যান্ট ইজ টু বি রিভ্যালুড 75,000। প্ল্যান্টের রিভ্যালুয়েশন করা হয়েছে 75,000। স্টক ইজ টু বি টেকেন 60,000। স্টকের ভ্যালুয়েশন করা হয়েছে 60,000। এন ইজ টু গিভেন হাফ অফ শেয়ার অফ ফিউচার প্রফিট অ্যান্ড হি ইজ টু ইন্ট্রোডিউস ক্যাপিটাল ইকুয়াল টু ডাবল অফ দ্য অ্যাডজাস্টেড ক্যাপিটাল অফ দ্য ওল্ড পার্টনার। তার মানে এন কত টাকা ক্যাপিটাল আনবে ডিরেক্টলি আমাকে কোশ্চেনে বলে দেয়নি, শুধু বলে দিয়েছে এন এর শেয়ার হবে ফিউচার প্রফিট যা হবে তার অর্ধেক, এবং এন ইন্ট্রোডিউস করবে ক্যাপিটাল ইকুয়াল টু ডবল অফ দ্য অ্যাডজাস্টেড ক্যাপিটাল অফ দ্য ওল্ড পার্টনার। ওল্ড পার্টনারের অ্যাডজাস্টেড ক্যাপিটাল যত টাকা হবে তার ডবল ক্যাপিটাল এন নিয়ে আসবে। গিভ দ্য জার্নাল এন্ট্রিজ অ্যান্ড রেকর্ড দ্য অ্যাবাভ ট্রানজ্যাকশন। যদিও আমাকে অঙ্কে এখানে জার্নাল এন্ট্রিজ করতে বলেছে, বাট যেহেতু আমরা অঙ্কটা এখন প্রথম শিখছি, আমরা রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট আর ব্যালেন্স শিট দিয়ে অঙ্কটা করব। তারপর আমরা জার্নাল এন্ট্রিজের পার্ট করব। ঠিক আছে, চলো তাহলে অঙ্কটা স্টার্ট করা যাক। তো সবার প্রথমে আমাকে করতে হবে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট। রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, তারপর করবো আমি পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। যেহেতু আমাদের 3টে পার্টনার আছে, তো 3টে রুপিসের ঘর হবে। আর লাস্ট অফ অল আমরা করব ব্যালেন্স শিট। তো সবার প্রথম যে অ্যাকাউন্টটা সেটা নাম দেবো রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট। তারপরেরটার নাম দেবো পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। পার্টনার নাম হতে ছিল আমাদের এস বি এন, এদিকেও তাহলে হবে এস বি এন, আর ফাইনালি হবে ব্যালেন্স শিট। অ্যাজ অন 31 হয় না, 1 জানুয়ারি 2021। ব্যালেন্স শিটের বাঁ দিকে লাইবিলিটিস
অ্যাসেট। সিম্পল ফরম্যাট। চলো স্টার্ট করি। সবার প্রথম কী করতে হবে, পার্টনারদের ক্যাপিটালের ওপেনিং ব্যালেন্সটা আমাকে বসাতে হবে। পার্টনারদের ক্যাপিটালের ওপেনিং ব্যালেন্স কত আছে? একজনের 50,000 আর একজনের 10,000। তাহলে ওপেনিং ব্যালেন্স হবে বাই ব্যালেন্স বিডি। প্রথম জনের 50,000, পরের জনের 10,000। নেক্সট আমরা দেখব ব্যালেন্স শিটে কোনো রিজার্ভ আছে কিনা। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের ব্যালেন্স শিটে কোনো প্রকার রিজার্ভ নেই, শুধু ক্যাপিটাল আছে। যদি এখানে কোনো রিজার্ভ থাকতো সেই রিজার্ভটাও পার্টনারদের মধ্যে ডিস্ট্রিবিউট হতো। তো যেহেতু আমাদের এই অঙ্কে কোনো প্রকার রিজার্ভ নেই, সেহেতু এখানে ডিস্ট্রিবিউশন করার কোনো প্রশ্ন নেই। নেক্সট আমরা এবারে অ্যাডজাস্টমেন্ট করব। প্রথম অ্যাডজাস্টমেন্ট বলেছে এন ইজ টু পে 24,000 টাকা প্রিমিয়াম ফর গুডউইল। তো তোমরা আগে ট্রিটমেন্ট অফ গুডউইলে শিখেছো, যদি নতুন পার্টনার প্রিমিয়াম ফর গুডউইল নিয়ে আসে সেটা পুরনো পার্টনারদের মধ্যে ভাগ হয় এবং সেই ভাগটা হবে স্যাক্রিফাইস রেশিওতে। সেই ভাগটা হবে স্যাক্রিফাইস রেশিওতে। আর আমার অঙ্কে বলে দিয়েছে যে নতুন পার্টনারকে হাফ শেয়ার ফিউচার প্রফিটে দেওয়া হবে। এইটা বাদ দিয়ে আর আমাদের অঙ্কে কোনো বলে দেওয়া কিছু নেই পুরনো পার্টনারদের রেশিও সম্পর্কে। তাহলে আমি এখান থেকে স্যাক্রিফাইস রেশিও বের করব। ঠিক আছে, চলো দেখা যাক স্যাক্রিফাইস রেশিও বের করি। তো আমি লিখব প্রথমে 1 নম্বর নোট, ক্যালকুলেশন অফ নিউ প্রফিট শেয়ারিং রেশিও। তিনটে পার্টনার ছিল আমাদের। প্রথম পার্টনারের নাম এস, তারপরের পার্টনারের বি, আর লাস্ট যে পার্টনার এসছে এন। তো এন এসছিল, এনকে হাফ প্রফিট দেওয়া হবে, যা প্রফিট হবে তার অর্ধেক নেবে এন। তাহলে রিমেনিং শেয়ার কত হবে? রিমেনিং শেয়ার হবে 1 - 1/2, মানে আর হাফ। এই হাফটা দুজনে মিলে ভাগ করে নেবে এস আর বি। এস আর বি এর যা রেশিও ছিল, এস আর বি এর রেশিও ছিল 5:1, তাহলে 5/6, 1/6। তাহলে হচ্ছে 5/12, 1/12, আর 12 করতে গেলে 6 দিয়ে গুণ করতে হবে, 6/12। তাহলে নিউ রেশিও দাঁড়ালো আমার 5:1:6। এটা হলো নিউ রেশিও। ক্লিয়ার? এবার আমাকে বের করতে হবে স্যাক্রিফাইস রেশিও। 2 নম্বর, ক্যালকুলেশন অফ স্যাক্রিফাইস রেশিও। স্যাক্রিফাইস রেশিও কার কার মধ্যে হবে? পুরনো পার্টনারদের মধ্যে, এস আর বি। স্যাক্রিফাইস রেশিও হবে পুরনো পার্টনারদের মধ্যে এস আর বি। এস এর ওল্ড রেশিও ছিল কত? 5/6, বি এর ছিল 1/6, মাইনাস নিউ রেশিও এস এর হলো 5/12, 1/12। 6 আর 12 এলসিএম করলে হয় 6 আর 12, এলসিএম করলে 6 দিয়ে 6কে 6, 6 2 12, তাহলে এলসিএম করলে হচ্ছে 12। 6 দিয়ে 12কে ভাগ করলে 2, 5 দিয়ে 10, 12 দিয়ে 12কে ভাগ করলে 1, 5 1কে 5, তাহলে ফাইনালি 5/12। এখানেও এলসিএম হবে 12, 2 - 1, 1/12। তাহলে রেশিও কত দাঁড়ালো? 5:1। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কি ওল্ড রেশিও যা ছিল স্যাক্রিফাইস রেশিও তাই হয়েছে। তো যদি আমি এখানে স্যাক্রিফাইস রেশিও নাও বের করতাম তাহলেও হতো, তার কারণ শুধুমাত্র আমাদের অঙ্কে বলে দিয়েছে নতুন পার্টনার এসছে হাফ অংশের জন্য। এই ছাড়া পুরনো পার্টনারদের রেশিও সম্পর্কে কিছু বলে দেওয়া নেই। তাহলে আমরা বলতে পারি
যেটাই ওল্ড রেশিও হবে সেটাই আমাদের স্যাক্রিফাইস রেশিও হবে। তাহলে আমাদের স্যাক্রিফাইস রেশিও হলো 5:1, এর মানে গুডউইলটা ভাগ হবে 5:1 অনুপাতে। তো যখন পার্টনার প্রিমিয়াম নিয়ে আসে, প্রথম জার্নাল এন্ট্রিজ কী হয়, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু প্রিমিয়াম ফর গুডউইল, আর সেকেন্ড জার্নাল এন্ট্রিজ হয় প্রিমিয়াম ফর গুডউইল অ্যাকাউন্ট ডেবিট টু এস ক্যাপিটাল টু বিস ক্যাপিটাল। তো এই দুটো এন্ট্রি আমি একসাথে যদি নেট করে দিই তাহলে নেট জার্নাল এন্ট্রিজ কী হবে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট, এই প্রিমিয়াম ফর গুডউইল ক্রেডিট আর এই প্রিমিয়াম ফর গুডউইল ডেবিট, দুটো কেটে যায়। তাহলে ফাইনালি এন্ট্রি হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু এস ক্যাপিটাল টু বিস ক্যাপিটাল। তো এই এন্ট্রিটা আমাকে পোস্টিং করতে হবে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু এস ক্যাপিটাল টু বিস ক্যাপিটাল। চলো তাহলে আমি পার্টনার্স ক্যাপিটালে লিখবো বাই ব্যাঙ্ক, কোন রেশিওতে ভাগ হবে 5:1। কত টাকা প্রিমিয়াম ফর গুডউইল এনেছে, 24,000 টাকা। তো 24,000কে 5:1 ভাগ করবো, 24,000 ইন্টু 5/6, একজনের হবে 20,000 আর একজনের হবে 4,000। ক্লিয়ার? দেখে নাও সবাই একবার, 24,000কে 5:1 ভাগ করছি। নেট এন্ট্রি, ব্যাঙ্ক অরিজিনাল এন্ট্রি হয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু প্রিমিয়াম ফর গুডউইল, আর পরের এন্ট্রি হয় প্রিমিয়াম ফর গুডউইল অ্যাকাউন্ট ডেবিট টু ওল্ড পার্টনার। তাহলে আমাদের প্রিমিয়াম ফর গুডউইল ডেবিট আর প্রিমিয়াম ফর গুডউইল ক্রেডিট কেটে যায়। ফাইনাল এন্ট্রি হলো ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু ওল্ড পার্টনার্স, এই ওল্ড পার্টনারের ক্রেডিট দিকে বাই ব্যাঙ্ক 20,000 আর 4,000। ক্লিয়ার? নেক্সট সেকেন্ড অ্যাডজাস্টমেন্ট করছি। সেকেন্ড অ্যাডজাস্টমেন্ট বলেছে প্ল্যান্ড ইজ টু বি রিভ্যালুড 75,000, প্ল্যান্ড রিভ্যালুয়েশন হয়েছে 75,000 টাকা দিয়ে, স্টককে নেওয়া হয়েছে 60,000, মানে স্টকের রিভ্যালুয়েশন হয়েছে 60,000। তো দেখা যাক, প্ল্যান্ড ছিল 50,000 হয়েছে 75,000, তাহলে প্ল্যান্ড 25,000 টাকা বেড়েছে। স্টক ছিল 40,000 হয়েছে 60,000, স্টকও 20,000 টাকা বেড়েছে। তাহলে আমি কি করব, আমার রিভ্যালুয়েশন অ্যাকাউন্টের ক্রেডিট দিকে বাই প্ল্যান্ড, 50 ছিল 75 হয়েছে, তাহলে 25,000 টাকা বেড়েছে। বাই স্টক, চল্লিশ হাজার ছিল 60,000 হয়েছে, মানে 20,000 টাকা বেড়েছে। প্ল্যান্ড অ্যাকাউন্ট যখন বাড়ে তাহলে প্ল্যান্ড তো ডেবিট ব্যালেন্স, বাড়লে আরও ডেবিট করতে হবে, প্ল্যান্ড অ্যাকাউন্ট ডেবিট টু রিভ্যালুয়েশন। স্টকও সেম জিনিস, স্টক যখন বাড়বে স্টক অ্যাকাউন্ট ডেবিট টু রিভ্যালুয়েশন। আর কোনো অ্যাডজাস্টমেন্ট সেরকম নেই। তাহলে আমি রিভ্যালুয়েশন অ্যাকাউন্টটা ক্লোজ করব, টু প্রফিট অন রিভ্যালুয়েশন 45,000, টোটাল আসবে 45,000। এই 45,000টা কোথায় যাবে, পার্টনারদের মধ্যে ভাগ হবে। তাহলে রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে ডেবিটে আছে, তার মানে পার্টনারদের ক্রেডিট দিকে, তাহলে বাই প্রফিট অন রিভ্যালুয়েশন 45,000 কার কার মধ্যে ভাগ হবে, দুটো পার্টনার ওল্ড রেশিওতে। ওল্ড রেশিও ছিল 5:1, তাহলে 45,000 ইন্টু 5/6, প্রথম জনের হবে 37,500, লাস্ট জনের হবে 7,500। ক্লিয়ার? তাহলে প্রফিট অন রিভ্যালুয়েশন যেটা বেরোলো আমাদের 45,000 টাকা, সেই 45,000 টাকা আমি দুজনের মধ্যে ডিস্ট্রিবিউট করে দিলাম ওল্ড রেশিওতে। রেশিও ছিল 5:1 অনুপাতে। আর কোনো অ্যাডজাস্টমেন্ট নেই। এবার দুটো পার্টনারের ক্যাপিটাল আমাকে বের করতে হবে। দুটো পার্টনারের ক্যাপিটাল বের করি, 2
ব্যালেন্স সিডি। প্রথম পার্টনারে কত হচ্ছে দেখা যাক। 50,000 প্লাস 20,000 প্লাস 37,500, 1,07,500। তাহলে প্রথম জনের আসবে 1,07,500, 1,07,500। দ্বিতীয় জনের কত আসবে? 10,000, 4,000 প্লাস 7,500, 21,500। ব্যালেন্সও আসবে 21,500। ওকে, এইবার আমাদের অঙ্কে বলেছিল যে পুরনো পার্টনারদের টোটাল অ্যাডজাস্টেড ক্যাপিটাল যা আসবে তার ডবল নতুন পার্টনার নিয়ে আসবে। ক্লিয়ার? তাহলে পুরনো পার্টনারদের অ্যাডজাস্টেড ক্যাপিটাল কত এলো? 1,07,500 প্লাস 21,500। এগুলোকে যোগ করি, 1,07,500 প্লাস 21,500, 1,29,000। 1,29,000-এর ডবল নিয়ে আসবে। তাহলে পুরো নতুন পার্টনার কত টাকা ক্যাপিটাল নিয়ে আসবে? বাই ব্যাংক ক্যালকুলেশন দেখিয়ে রাখছি, 1,07,500 প্লাস 21,500 ইন্টু 2, 1,07,500 প্লাস 21,500 ইন্টু 2, 2,58,000। তাহলে নতুন পার্টনারের ঘরে 2,58,000 ক্লোজ করলে ওই ফিগারটাই আসে, 2,58,000, 2,58,000 টোটাল, 2,58,000 টোটাল। একবার দেখে নাও, কোনো ডাউট থাকলে বলো। সিম্পল জিনিস, আমাদের অঙ্কে স্পষ্ট বড় বড় করে বলে দিয়েছে যে n is to given half of share of profit and he is introduced equal capital to the double of the adjusted capital of the old partner। তাহলে ওল্ড পার্টনারদের অ্যাডজাস্টেড ক্যাপিটাল কত? 1,07,500 প্রথম জনের, দ্বিতীয় জনের 21,500। তাহলে এই দুটোকে ডবল করে দিই, 1,07,500 প্লাস 21,500 ডবল 2,58,000। তাহলে নতুন পার্টনার ক্যাপিটাল নিয়ে আসবে 2,58,000, আর এই টাকাটাই সিডি ব্যালেন্স হিসেবে ওর বসে যাবে। এবার ব্যালেন্স শিট বানাই। ব্যালেন্স শিটের লাইবিলিটি সাইডে সবার প্রথম বসবে এস ক্যাপিটাল। কোন ব্যালেন্সটা বসবে? সিডি ব্যালেন্সগুলোই বসবে। সিডি ব্যালেন্স 1,07,500। নেক্সট বিস ক্যাপিটাল 21,500। নেক্সট এনস ক্যাপিটাল 2,58,000। আর ব্যালেন্স শিটে কী ছিল আমার? একটা ক্রেডিটর্স ছিল, ক্রেডিটর্স 75,000। আর লাইবিলিটি সাইডে কোনো আইটেম নেই। অ্যাসেট সাইডে বসিয়ে দিই প্লান্ট। প্লান্ট আমার অঙ্কে 50,000 টাকা ছিল, প্লাস 25,000 টাকা বেড়েছে, তাহলে প্লান্ট হয়ে যাবে 75,000। স্টক আমার অঙ্কে ছিল 40,000, প্লাস আরও 20,000 টাকা বেড়েছে, তাহলে স্টক হবে কত? 60,000। ডেটর্সে কোনো চেঞ্জ হয়নি, যা ছিল তাই। ডেটর্স 30,000, 30,000 ডেটর্স বসে যাবে। বিল রিসিভেবলও কোনো চেঞ্জ হয়নি, যা ছিল তাই, 10,000 টাকা বিল রিসিভেবল বসে যাবে। ব্যাংকে একটু চেঞ্জ হয়েছে, ব্যাংক ছিল 5,000, প্লাস নতুন পার্টনার যখন অ্যাডমিশন করেছিল তখন প্রিমিয়াম এনেছিল 20,000 প্লাস 4,000, 24,000 টাকা প্রিমিয়াম এনেছিল, তো 24,000 টাকা যোগ হবে। প্লাস নতুন পার্টনার অ্যাডমিশনের সময় ক্যাপিটাল এনেছিল 2,58,000, 2,58,000 টাকাও ব্যাংকের সাথে যোগ হবে। তো মোদ্দা কথা আমি বলতে পারি যা ব্যাংক ব্যালেন্স ছিল ওর সাথে পার্টনার অ্যাডমিশনের সময় যা যা টাকা নিয়ে আসবে, 24,000 টাকা এনেছিল প্রিমিয়ামের টাকা, সেটাও যোগ হবে। 2,58,000 টাকা এনেছিল ক্যাপিটালের টাকা, সেটাও যোগ হবে। টোটাল ব্যাংকের টাকাটা আমার যোগ হবে।
তাহলে টোটাল ব্যাংকের টাকা কত হচ্ছে আমার? 5,000 টাকা ছিল, 24,000 টাকা প্রিমিয়ামের জন্য এনেছিল, 2,58,000 টাকা ক্যাপিটালের জন্য এনেছিল। তাহলে টোটাল ব্যাংকের ব্যালেন্স হবে 2,87,000। ক্লিয়ার? এছাড়া আমরা একটু মনে রাখার জন্য করতে পারি, ক্রেডিট সাইডে পার্টনার্স ক্যাপিটালে ক্রেডিট সাইডে যে কটা ব্যাংকের ফিগার আসবে সব কটা ফিগারকে আমাকে যোগ করতে হবে। এখানে দেখা যায় 20,000 প্লাস 4,000 24,000, আমি 24,000 নিয়েছি, প্লাস 2,58,000 টাকা একটা ক্যাপিটাল এনেছিল 2,58,000, সেটাও আমি এখানে নিয়েছি। টোটাল আমার ব্যাংক ব্যালেন্স আসছে 2,87,000। এবার যোগ করি, কত হচ্ছে দেখা যাক। 1,07,500 প্লাস 21,500 প্লাস 2,58,000 প্লাস 75,000, 4,62,000। এদিকেও যোগ করি, 75,000, 60,000, 30,000, 10,000, 2,87,000। টোটাল তাহলে 4,62,000। ক্লিয়ার? দেখে নাও একবার ফার্স্ট টু লাস্ট। কোনো ডাউট থাকলে বলো। সিম্পল জিনিস, কোনো ডাউট থাকার কথা নয়। এখানে নতুন আমরা কি শিখলাম, যে যদি নতুন পার্টনার কোনো প্রিমিয়ামের টাকা নিয়ে আসে সেটা স্যাক্রিফাইস রেশিওতে পার্টনারদের মধ্যে ভাগ হয়, এবং স্যাক্রিফাইস এন্ট্রিটা এই রেশিওর এন্ট্রিটা করার সময় আমি দুটো এন্ট্রিকে মার্চ করে বাই ব্যাংক বলে একেবারে দুজনের ঘরে ফিগারটা লিখে দেবো। আর ব্যাংকের ফিগার লেখার সময় খেয়াল রাখতে হবে, আমাদের কোশ্চেনে যে ব্যাংকের ফিগার দিয়ে দেবে সেই ফিগারটাকে নেবো, প্লাস প্রিমিয়াম যদি কোনো পার্টনার নিয়ে থাকে সেই প্রিমিয়ামের ফিগার যোগ করব, ক্যাপিটালের জন্য যদি কোনো পার্টনার টাকা নিয়ে আসে সেই ক্যাপিটালের ফিগারও যোগ করব, কারণ এই ব্যাংকের টাকাটা আমাদের বিজনেসে ঢুকছে, যার জন্য ব্যাংকের সাথে এই ফিগারগুলো যোগ হবে। তো ফাইনালি ফিগার আসবে 2,87,000। ওকে, একবার দেখে নাও, কোনো ডাউট থাকলে জিজ্ঞাসা করো। ওকে, চলো নেক্সট অঙ্ক স্টার্ট করছি। কোশ্চেন নাম্বার 11। বলেছে অমলা, বিমলা and Chandrima were partners in a firm sharing profit and loss in the ratio of 2:3:1. Following is their balance sheet on 31/3/2020. Okay, 31/3/2020 অমলাস ক্যাপিটাল, বিমলাস ক্যাপিটাল, চন্দ্রিমাস ক্যাপিটাল দিয়ে দিয়েছে 20,000, 30,000, 10,000। রিজার্ভ একটা দেওয়া আছে, ক্রেডিটর্স দিয়েছে, বিলস পেমেন্ট দিয়েছে, আর অ্যাসেট সাইডে কিছু অ্যাসেট দিয়েছে। সিম্পল ব্যালেন্স শিট আছে, কোনো প্রবলেম নেই। অ্যাডজাস্টমেন্ট কী দিয়েছে দেখা যাক। বলছে দেবলীনা ইজ টু বি অ্যাডমিটেড উইথ এফেক্ট ফ্রম 1/4/2020 দ্য ফলোয়িং টার্মস। দেবলীনা উইল ব্রিং 15,000 টাকা অ্যাজ ক্যাপিটাল অ্যান্ড 24,000 টাকা প্রিমিয়াম ফর গুডউইল। তাহলে 15,000 টাকা ক্যাপিটাল নিয়ে আসছে, 24,000 টাকা প্রিমিয়াম ফর গুডউইলের টাকা নিয়ে আসছে। কিন্তু যত টাকা প্রিমিয়াম ফর গুডউইল নিয়ে আসছে তার অর্ধেকটা পুরনো পার্টনাররা উইথড্র করে দিচ্ছে। এটাই নতুন অ্যাডজাস্টমেন্ট, আর এর অঙ্কের মধ্যে কিচ্ছু নেই। এটাই নতুন অ্যাডজাস্টমেন্ট, যে নতুন পার্টনার প্রিমিয়ামের জন্য যত টাকা নিয়ে আসছে তার অর্ধেক পুরনো পার্টনাররা উইথড্র করে দিচ্ছে। দেবলীনা is to be entitled 1/6 share of profit. The asset will be revalued as under land and building was 56,000, furniture 12,000, stock হয়েছে 16,000, debtors 7,000. The claim of creditors for 2300 is paid at 2,000. তো ক্রেডিটর্স এর ক্লেম যেটা 2300 ছিল, এটা 2,000 টাকা ক্রেডিটর্স এর পেমেন্ট করতে হবে। মানে একটা ক্রেডিটর্স আমাদের কাছ থেকে 2300 টাকা পেত, সে 2,000 টাকা আমাদের কাছ থেকে নিয়েছে এবং পুরো সেটেল করে দিয়েছে। আমাকে রিলেটেড রিলেভেন্ট অ্যাকাউন্ট এখান থেকে বানাতে হবে। যদিও আমাকে জার্নাল এন্ট্রিজ করতে বলেছে, তো আমি তো এখন জার্নাল এন্ট্রিজ করাচ্ছি না, সিম্পল রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট আর ব্যালেন্স শিট তৈরি করছি। এই তিনটে জিনিস আমরা ভালো মতো শেখার পর আমরা জার্নাল এন্ট্রিজ করবো।
অঙ্কটা একবার ভালো করে রিড করে নাও। আর যদি তোমাদের অসুবিধা হয় তাহলে অঙ্কটার একটা স্ন্যাপ তোমরা নিয়ে নিতে পারো, আমি অঙ্কটা ভালো করে শো করিয়ে দিচ্ছি। ওকে, তাহলে প্রথম আমাদের কি করতে হবে, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, তারপর আমরা করব পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। যেহেতু আমাদের 3টে পার্টনার আছে, 3টে রুপিসের কালাম করতে হবে আমাদের। আর সবার লাস্টে আমরা করতে হবে ব্যালেন্স শিট। ওকে, চলো স্টার্ট করছি। প্রথমে হবে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট। তারপর হবে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, আর সবার শেষে ব্যালেন্স শিট অ্যাজ অন। যে ডেটটা আমাকে দিয়ে দেবে কোশ্চেনে ডেট দেওয়া আছে আমার 31শে মে, তাহলে এখানে হবে 31শে মার্চ, তাহলে 1/4/2020, 1/4/2020। ব্যালেন্স শিটে লাইবিলিটি অ্যাসেটস। স্টার্ট করি। ক্লিয়ার? পার্টনারদের নাম কি ছিল? আচ্ছা, আমার 4টে পার্টনার হবে, তাহলে এখানে আরেকটা কলাম করতে হবে আমাকে, একটা কলাম এদিকে আর একটা কলাম এদিকে। একটু জায়গা অভাব হয়ে যাচ্ছে, ছোট ছোট করে লিখবে তোমরা। প্রথম পার্টনার ছিল অমলা, বিমলা, চন্দ্রিমা আর দেবলীনা। এখানে হবে অমলা, বিমলা, চন্দ্রিমা, দেবলীনা। ওকে, ক্লিয়ার? তো সবার প্রথমে আমরা কি লিখবো, ওপেনিং ব্যালেন্স। তো ওপেনিং ব্যালেন্স তোমরা জানো, বাই ব্যালেন্স বিল 20,000, 30,000, 10,000, 20,000, 30,000, 10,000 ক্যাশ। ক্লিয়ার? ওপেনিং ব্যালেন্স বসিয়ে দিলাম। পরের স্টেপে আমরা কি বলেছি, যদি কোনো রিজার্ভ অ্যান্ড সারপ্লাস থাকে, সেই রিজার্ভ অ্যান্ড সারপ্লাসটা ওল্ড পার্টনারদের মধ্যে ওল্ড রেশিওতে ভাগ হবে। ক্লিয়ার? তো আমাদের মধ্যে একটা রিজার্ভ আছে, তো সেই রিজার্ভটাই ভাগ করে দেবো বাই রিজার্ভ। রিজার্ভ ছিল 30,000, 30,000কে আমি 2:3:1 ভাগ করবো ওল্ড রেশিওতে। 30,000 ডিভাইডেড বাই 6, তাহলে প্রথম জনের আসবে 10,000, পরের জনের আসবে 15,000, পরের জনের 5,000। তাহলে রিজার্ভ ভাগ হয়ে গেল, কারণ এই রিজার্ভটা পুরনো পার্টনারদেরই পাওয়া উচিত। এই রিজার্ভটা হলো আনডিস্ট্রিবিউটেড প্রফিট, মানে বিগত আগের বছরগুলোতে যে প্রফিটটা ডিস্ট্রিবিউট হয়নি সেই প্রফিটটাই রিজার্ভের হিসেবে দেখানো আছে, রিজার্ভের মধ্যে দেখানো আছে। তো সেই প্রফিটটা যখন নতুন কোনো পার্টনারে অ্যাডমিশন হোক বা রিটায়ারমেন্ট হোক যাই হবে, তখন পুরোনো পার্টনারদের মধ্যে ওল্ড রেশিওতে ডিস্ট্রিবিউট হয়ে যাবে। ক্লিয়ার? চলো নেক্সট। পরের অ্যাডজাস্টমেন্ট বলছে, নতুন যে পার্টনার আছে সে 15,000 টাকা ক্যাপিটাল নিয়ে আসছে। তাহলে ক্যাপিটাল নিয়ে ক্রেডিট দিকে লিখবো বাই ব্যাংক। তোমার ন্যারেশনে ক্যাপিটাল লিখতে পারো। নতুন পার্টনার নিয়ে আসছে, তাহলে শুধুমাত্র নতুন পার্টনারের ঘরে 15,000 টাকা ক্যাপিটাল বসবে। সিম্পল জিনিস। জানালে কি হবে, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু দেবলীনাস ক্যাপিটাল, তাহলে দেবলীনাস ক্যাপিটালে ক্রেডিট দিকে বাই ব্যাংক, কোনো প্রবলেম নেই, সিম্পল। নেক্সট আমাদের বলেছে নতুন পার্টনার 24,000 টাকা প্রিমিয়াম ফর গুডউইল এনেছে। তাহলে আমরা জানি স্যাক্রিফাইসের সাথে ভাগ হয়,
কিন্তু নতুন পার্টনারের রেশিও শুধু বলে দিয়েছে 1/6 শেয়ার, এছাড়া পুরনো পার্টনারদের রেশিও সম্পর্কে আর কিছু বলে দেওয়া নেই। তাহলে যেটা আমাদের ওল্ড রেশিও সেটাই স্যাক্রিফাইস রেশিও হবে। যদি তুমি তাছাড়াও স্যাক্রিফাইস রেশিও বের করতে চাও তাহলে তোমাকে নিউ রেশিও বের করতে হবে, তারপর তুমি স্যাক্রিফাইস রেশিও বের করতে পারবে। ওকে, চলো তাহলে স্টার্ট করি। তাহলে বাই ব্যাংক প্রিমিয়াম ফর গুডউইল কত টাকা নিয়েছিল? 24,000 টাকা। তাহলে 24,000 টাকা ভাগ হবে ওল্ড রেশিওতে, 24,000 ডিভাইডেড বাই 6। তাহলে প্রথম জনের হবে 8,000, পরের জনের হবে 12,000, তারপরের জনের 4,000। তুমি ন্যারেশন লিখতে পারো প্রিমিয়াম। ওকে, সিম্পল জিনিস, কোনো প্রবলেম নেই। চলো নেক্সট এবারে এগোই। এবারে কোশ্চেনে বলেছে যে পার্টনার যত টাকা প্রিমিয়াম ফর গুডউইল পেয়েছে তার অর্ধেকটা তুলে নেবে। তাহলে প্রিমিয়াম যখন এনেছে তাহলে আমি ক্রেডিট দিকে লিখেছি, তাহলে প্রিমিয়াম যখন তুলে নেবে তাহলে আমি কোন দিকে লিখবো? অবভিয়াস ব্যাপার ডেবিট দিকে লিখবো। তাহলে জার্নাল এন্ট্রিস এখানে হবে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক। তাহলে টু ব্যাংক, প্রথম পার্টনার পেয়েছিল 8,000, এর তাহলে অর্ধেকটা তুলবে বলেছিল, 8,000-এর অর্ধেক হবে 4,000। পরের পার্টনার পেয়েছিল 12,000, 12,000-এর অর্ধেক হবে 6,000। তারপরের পার্টনার পেয়েছিল 4,000, 4,000-এর অর্ধেক হবে 2,000। ক্লিয়ার? এর আগের চ্যাপ্টারে আমরা শিখেছিলাম যখন কোনো পার্টনার টাকা তুলে নেয় তখন জার্নাল এন্ট্রিসে ওল্ড পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক, তাই জন্য ওল্ড পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টের ডেবিট দিকে টু ব্যাংক। তুমি ন্যারেশন লিখতে পারো গুডউইল উইথড্রন। গুডউইল উইথড্রন। ওকে, চলো এবারে বই। অ্যাসেটের রিভ্যালুয়েশন বলে দিয়েছে। ল্যান্ড অ্যান্ড বিল্ডিং রিভ্যালুয়েশন হয়েছে 56,000, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং ছিল 15,000, সরি ল্যান্ড অ্যান্ড বিল্ডিং ছিল 50,000, 50,000টা 56,000 হয়েছে, মানে 6,000 টাকা বেড়েছে। তাহলে বাই ল্যান্ড অ্যান্ড বিল্ডিং। নেক্সট বলেছে ফার্নিচার হচ্ছে 12,000, ছিল 15,000, তাহলে 3,000 টাকা কমে গেছে, কমে গেলে ডেবিট দিকে টু ফার্নিচার 3,000। নেক্সট বলেছে স্টক 16,000 হয়েছে, ছিল 20,000, 4,000 টাকা কমে গেছে, তাহলে ডেবিট দিকে টু স্টক 4,000। 20,000 ছিল 16,000 হয়েছে। ডেটর্স ছিল 7,500, হয়েছে 7,500 টাকা কমে গেছে, তাহলে টু ডেটর্স 500 টাকা কমেছে। আবার বলে দিচ্ছি ল্যান্ড অ্যান্ড বিল্ডিং ছিল 50, হয়েছে 56, 6,000 টাকা বেড়েছে, তাই ক্রেডিট দিকে লিখেছি। ফার্নিচার ছিল 15, হয়েছে 12, তাহলে 3,000 টাকা কমেছে। স্টক ছিল 20, হয়েছে 16, তাহলে 4,000 টাকা কমেছে। ডেটর 7,500 ছিল, হয়েছে 7,000, 500 টাকা কমেছে। নেক্সট বলছে একটা ক্রেডিটর ছিল যে আমাদের কাছ থেকে 2300 টাকা পেত, কিন্তু 2,000 টাকা তাকে পেমেন্ট করে দেওয়া হয়েছে, তাহলে 300 টাকা ক্রেডিটর্স কম নিল। তাহলে ক্রেডিটর্স যেহেতু লাইবিলিটিসের ব্যালেন্স কমছে, তাহলে রিভ্যালুয়েশনের ক্রেডিট দিকে বাই ক্রেডিটর্স। 2,000 টাকা নিয়েছে, পেত 2,300 টাকা, তাহলে 2,300 মাইনাস 2,000, তো ফাইনালি 300 টাকা কমে গেল। তো অ্যাসেটের ভ্যালু যখন কমবে আমরা রিভ্যালুয়েশনের ডেবিট দিকে লিখব, লাইবিলিটিসের ভ্যালু যখন কমবে রিভ্যালুয়েশনের ক্রেডিট দিকে লিখব। মানে মোদ্দা কথা আমরা বলতে পারি আমাদের ফেভারে যা কিছু হবে, অ্যাসেটের ভ্যালু যখন বাড়ে আমাদের ফেভারে থাকে, আমাদের লাভ হয়। ক্রেডিটর্স মানে লাইবিলিটিসের ভ্যালু যখন কমে সেটাও আমাদের লাভ হয়। মানে আমাদের ফেভারে যা কিছু হবে সবই আমি রিভ্যালুয়েশনের ক্রেডিট দিকে লিখব, আর আমাদের এগেনস্টে বা আমাদের বিপরীতে যা কিছু যাবে সবই আমি রিভ্যালুয়েশনের ডেবিট দিকে লিখব। ওকে,
তার মানে এখানে কি বলেছিল, ক্রেডিটর 2300 টাকা পেতো, যাকে আমাকে 2000 টাকা পেমেন্ট করতে হয়েছে, তাহলে 300 টাকা ক্রেডিটর্স কমে গেল, 300 টাকা রিভ্যালুয়েশনের ডেবিট দিকে বসবে। ক্লিয়ার? চলো নেক্সট। আর তো কোনো অ্যাডজাস্টমেন্ট নেই, এবার রিভ্যালুয়েশন অ্যাকাউন্টটা ক্লোজ করি। 6300 মাইনাস 3000 মাইনাস 4000, ডেবিট সাইডটা বড় আছে, 3000 4500, টোটাল 7500। তার ক্রেডিট দিকে বাই লস অন রিভ্যালুয়েশন, লস অন রিভ্যালুয়েশন কত টাকা লস, 7500 থেকে 6300 বাদ 1200 টাকা লস। ওকে, এই 1200 টাকা রিভ্যালুয়েশনের ক্রেডিট দিকে আছে, তাহলে পার্টনার্স ক্যাপিটালের ডেবিট দিকে। তো রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে যেটা ক্রেডিট দিকে এসছে সেটা পার্টনার্স ক্যাপিটালের ডেবিট দিকে চলে আসবে। টু লস অন রিভ্যালুয়েশন, 1200 টাকা 3 জনের মধ্যে ভাগ হবে, এ বি সি ওল্ড রেশিওতে 2:3:1। তাহলে 1200 টাকাকে 2:3:1 ভাগ করলে কত হয়, প্রথম জনের হবে 400, পরের জনের 600, তারপরের জনের 200। ওকে, 400 600 200, ব্যাস, আর ক্যাশ কিছু করার নেই। এইবার সমস্ত পোস্টিং আমাদের হয়ে গেছে, পার্টনারদের ক্লোজিং ব্যালেন্স বের করব। টু ব্যালেন্স সিডি, চলো দেখা যাক, এক এক করে করি। প্রথম পার্টনারের 20,000 প্লাস 10,000 30,000, এদিকেও বসবে তাহলে 30,000, এদিকেও তাহলে বসবে 30,000। 30,000 থেকে 4,400, না 30,000 তো হচ্ছে না, 20 10 30 38,000, 38,000 থেকে আমাকে মাইনাস করতে হবে 4,400, 4,400 33,600। পরের পার্টনার হিসাব করি, 30,000 প্লাস 15,000 প্লাস 12,000, টোটাল আছে 57,000। 57,000 থেকে মাইনাস করবো আমি 6,600, 50,400। নেক্সট 10,000 প্লাস 5,000 প্লাস 4,000, টোটাল আসছে 19,000। 19,000 থেকে মাইনাস করবো আমি 2,200, 16,800, আর ডি এর সিম্পলি 15,000 বসে যাবে, 15,000, এদিকেও বসে যাবে 15,000। ক্লিয়ার? সিম্পল ব্যালেন্স বের করলাম, ক্রেডিট সাইডে এগুলো যোগ করেছি, ডেবিট সাইডে এগুলো বিয়োগ করেছি, তাহলে ব্যালেন্স আসছে কত, 33,600, 50,400, 16,800, 15,000। ক্লিয়ার? এবার ব্যালেন্স শিট বানাই আমি। লাইবিলিটি সাইডে প্রথমে এস ক্যাপিটাল, সিডি ব্যালেন্সগুলো বসাতে হবে আমাকে, 33,600, বিস ক্যাপিটাল 50,400, সিস ক্যাপিটাল 16,800, ডিস ক্যাপিটাল 15,000। ওকে, সিডি ব্যালেন্সগুলো বসিয়ে দিলাম। নেক্সট ব্যালেন্স শিটে রিজার্ভ ছিল, রিজার্ভ তো বসবে না, তার কারণ অলরেডি আমরা রিজার্ভ ভাগ করে দিয়েছি, রিজার্ভে কিছু করার দরকার নেই। নেক্সট ক্রেডিটর্স, ক্রেডিটর্স ছিল আমার কাছে 6,000 টাকা, যেখান থেকে একটা ক্রেডিটর্স মাইনাস হয়ে যাবে 2,300 টাকা, কারণ সে আমার কাছ থেকে 2,300 টাকা পেত, মাইনাস হয়ে যাবে 2,300 টাকা। হ্যাঁ, আমি ওকে 2,000 টাকা পে করি, সেটা অন্য ইস্যু, কিন্তু আমার হিসাব থেকে মাইনাস হয়ে যাবে 2,300 টাকা, তার কারণ ও পেত আমার কাছ থেকে 2,300 টাকা। তো 6,000 মাইনাস 2,300,
ফাইনালি ক্রেডিটর্স পড়ে থাকবে 3,700 টাকা ক্রেডিটর্স। ওকে, নেক্সট বিলস পেয়েবল, যা ছিল তাই, কোনো চেঞ্জ হবে না, 4,000 টাকা। তাহলে আমাদের লাইবিলিটি সাইড পুরো ফিল আপ হয়ে গেল। এবার অ্যাসেট সাইডে চলে আসি। ল্যান্ড ছিল 50,000 আর 6,000 টাকা বেড়েছে, তাহলে টোটাল ল্যান্ডের ভ্যালুয়েশন হয়ে যাবে 56,000। ল্যান্ডের পর ফার্নিচার ছিল 15,000, 3,000 টাকা কমে গেছে, তাহলে ফাইনালি ফার্নিচার হবে 12,000। ফার্নিচারের পর স্টক ছিল 20,000, স্টক কমে গেছে 4,000, সব রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে দেওয়া আছে। 20,000 থেকে 4,000 বাদ দিলে 16,000। ডেটার্স ছিল 7,500, কমে গেছে 500, পড়ে থাকবে 7,000। ব্যাংক, এই জায়গাটা ভালো করে হিসাব করতে হবে। ব্যাংকে ছিল আমাদের 2,500 টাকা, ব্যালেন্স শিটে দেওয়া ছিল 2,500, প্লাস আমাকে ব্যাংকের টাকা এসছে 15,000 টাকা এইখানে, তো 15,000 টাকা যোগ হবে, প্লাস ব্যাংকে আরও টাকা এসছে 8,000, 12,000, 4,000, 24,000 টাকা, মাইনাস কিছু টাকা পার্টনারে উইথড্র করে নিয়েছিল, এই যে 2 ব্যাংক, তাহলে 6, 4, 10, 2, 12,000 টাকা উইথড্র করে নিয়েছে। বোঝা গেল? এই অবধি বুঝবে কিনা দেখো। 2,500 টাকা আমার হাতে ছিল, 15,000 টাকা ক্যাপিটালের জন্য নিয়ে এসছে, যোগ হলো। 24,000 টাকা প্রিমিয়াম ফর গুডউইলের জন্য এনেছে, সেটাও যোগ হলো। 12,000 টাকা পার্টনাররা উইথড্র করে নিয়েছে, সেটা মাইনাস হলো। আর ক্রেডিটর্সকে আমি 2,000 টাকা পে করেছিলাম, সেটাও মাইনাস হবে। একটা ক্রেডিটর্সকে পেমেন্ট করেছিলাম না, 2,300 টাকা ছিল, ওখান থেকে 2,000 টাকা পেমেন্ট করলাম, তো 2,000 টাকা তো ব্যাংক থেকে তো বেরোবে, যেহেতু ওকে 2,000 টাকা আমি পেমেন্ট করেছি। চলো তাহলে ফাইনালি কত আসছে, 2,500 প্লাস 15,000 প্লাস 24,000 মাইনাস 12,000 মাইনাস 2,000, 27,500। ওকে, চলো এবার যোগ করি আমি। লাইব্রেরি সাইডে 33,600, 50,400, 16,800, 15,000, 3,700, 4,000, 1,23,500, 1,23,500। এদিকে দেখা যাক, 56,000, 12,000, 16,000, 7,000, 27,500। এটা বিআরও ছিল, বিআর 5,000, তাহলে ফাইনালি 1,23,500। ওকে, দেখে নাও একবার, কোনো ডাউট থাকলে জিজ্ঞাসা করো। আশা করি কোনো ডাউট থাকা উচিত নয়। সিম্পল জিনিস, এই অঙ্কে যেটা নতুন শিখলাম, নতুন পার্টনার যে প্রিমিয়াম ফর গুডউইল এনেছে, সেই প্রিমিয়াম ফর গুডউইলটা বাই ব্যাংক বলে বসবে, সেই টাকাটা উইথড্র যখন করে নেবে তখন ডেবিট দিকে বসে যাবে, ডেবিট দিকে 2 ব্যাংক বলে বসে যাবে। আর ব্যাংকের হিসাব করার সময় যে টাকাটা আনছে সেটা যেমন প্লাস হচ্ছে, যেটা উইথড্র করে নেবে সেটা মাইনাস হবে। আর একটা ক্রেডিটর্সকে 2,000 টাকা আমি পেমেন্ট করেছিলাম, সেই 2,000 টাকা মাইনাস হবে। ক্রেডিটর্সকে 2,000 টাকা আমি পেমেন্ট করেছি, সেই 2,000 টাকা মাইনাস হবে। কিন্তু ক্রেডিটর্সের হিসাব করার সময় খেয়াল রাখতে হবে, 6,000 টাকা আমার বইতে রেকর্ড ছিল, 2,300 টাকার একটা ক্রেডিটর্স মাইনাস হবে। তো ক্রেডিটর্স থেকে যখন মাইনাস হবে 2,300 টাকাই মাইনাস হবে, কিন্তু পেমেন্ট যখন করেছিলাম ওকে 2,000 টাকা করেছিলাম। এই কারণেই 2,300 টাকার লোককে 2,000 টাকা পেমেন্ট করেছিলাম, তো 300 টাকা আমার বেনিফিট হলো। এই 300 টাকা গিয়ে আমার এখানে রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে হিট করলো 300 টাকা।
তাহলে যদি জার্নাল এন্ট্রিজ জানতে চাই তাহলে কি হবে, সিম্পল জার্নাল এন্ট্রিজ হবে ক্রেডিটর্স অ্যাকাউন্ট ডেবিট 2300 টাকা, টু রিভ্যালুয়েশন 300 টাকা, টু ব্যাংক 2000 টাকা। তো ব্যাংক থেকে মাইনাস হবে 2000, রিভ্যালুয়েশনের ক্রেডিট দিকে বসবে 300, আর ক্রেডিটর্স টোটাল ক্যান্সেল হয়ে যাবে 2300 টাকা। ওকে, একবার দেখে নাও, কোনো ডাউট থাকলে জিজ্ঞাসা করো। ঠিক আছে, তাহলে এবার আমরা পরের অঙ্কের দিকে এগোই। ওকে, কোশ্চেন নাম্বার 14, বংশী অ্যান্ড নিমাই আর ইকুয়াল পার্টনার্স ইন আ ফার্ম। দুজন পার্টনার বংশী আর নিমাই, ইকুয়াল পার্টনার মানে রেশিও 1:1 in a farm. They decided to admit Pankaj as a new partner and to readjust the balance sheet for this purpose. পঙ্কজকে নতুন পার্টনার হিসেবে নিচ্ছে এবং ব্যালেন্স শিট ঠিক করবে। দ্য ব্যালেন্স শিট 31/12/2020 ব্যালেন্স শিট দিয়ে দিয়েছে। ব্যালেন্স শিটে কেটে দেখি, ক্রেডিটর্স আছে 20,000, বিলস পেয়েবল 8,000, দুজনের ক্যাপিটাল 30,000 20,000 যোগ করলে 50,000 হয়, আর একটা ব্যাংক ওভারড্রাফট আছে 10,000 টাকা। ওকে, মেশিনারি আছে 20,000, ফার্নিচার স্টক ডেটর্স থেকে প্রভিশন মাইনাস করে এসে 22,000 টাকা, ক্যাশ ইন হ্যান্ড 2,000, ইনভেস্টমেন্ট 18,000। প্রভিশন ফর ডাউটফুল ডেট ইজ টু বি মেনটেন 5% অন ডেটর্সের উপর 5% রেটে প্রভিশন করতে বলেছে। মেশিনারি রিভ্যালুয়েশন হচ্ছে 18,000, ফার্নিচার হয়েছে 12,000। একটা ইনভেস্টমেন্ট ছিল আনরেকর্ডেড, যার ভ্যালুয়েশন ছিল 2,000, যেটা ঢোকাতে হবে ব্যালেন্স শিটে। কোই বাদ নেই, ঢুকিয়ে দেবো। পঙ্কজ 25,000 টাকা ক্যাপিটাল এনেছে অ্যান্ড 9,000 টাকা প্রিমিয়াম ফর গুডউইল এনেছে। গুডউইলটা পুরনো পার্টনাররা উইথড্র করে নেবে, পুরো টাকাটাই উইথড্র করে নেবে। ঠিক আছে, আমাকে লেজার অ্যাকাউন্ট বানাতে হবে। শুরু করি তাহলে অঙ্কটা। তাহলে সবার প্রথমে হবে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, তারপর পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, 3টে পার্টনার ক্যাপিটাল হবে, আর লাস্টে ব্যালেন্স শিট। সবার প্রথমে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, তারপর পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, ফাইনালি ব্যালেন্স শিট অ্যাজ অন 1/1/2021। পার্টনারদের নাম কি? বংশী, নিমাই, পঙ্কজ। বংশী, নিমাই, পঙ্কজ। ওকে, শুরু করি। সবার প্রথমে ক্যাপিটাল ওপেনিং ব্যালেন্স বাই ব্যালেন্স বিডি। বংশীর কত টাকা আছে? 30,000, নিমাইয়ের 20,000। কোনো রিজার্ভ নেই, কাজে ভাগ করার কোনো প্রশ্ন নেই। নেক্সট বলছে প্রভিশন ফর ডাউটফুল ডেট টু বি মেনটেন অ্যাট 5% অন ডেটর্সের ওপর প্রভিশন ফর ডাউটফুল ডেট বানাতে হবে। প্রভিশন ফর ডাউটফুল ডেট ইজ টু বি মেনটেন 5% অন ডেটর্সের ওপর 5% রেটে প্রভিশন বানাতে হবে। তাহলে দেখা যাক, তাহলে প্রভিশন বানালে কোন দিকে বসবে? রিভ্যালুয়েশনের ডেবিট দিকে। তাহলে টু প্রভিশন ফর ডাউটফুল ডেট
এইবার এখানে একটা স্টুডেন্টদের ডাউট আছে যে স্যার প্রভিশনটা কোন ফিগারের ওপরে করব। এখানে ডেটর 23,200 আছে, 23,200-র ওপরে 5% করবো না 22,000 টাকার ওপর 5%। তো অ্যান্সার হলো 23,200-র ওপরে 5% আমাকে বানাতে হবে। তো 23,200-র ওপরে 5% বানালে কত হয়? 23,200 ইন্টু 5%, 1,160 টাকা হয়। অলরেডি ও 1,200 টাকা করে রেখেছি, অলরেডি 1,200 টাকা বানানো আছে। ভালো করে বোঝো, আমার ডেটওয়ার্সের ব্যালেন্স আছে 23,200। তো 23,200-র ওপরে আমি যদি ইন্টু 5% মারি তাহলে আমার প্রভিশন হওয়া উচিত 1,160, কিন্তু ও অলরেডি বানিয়ে রেখেছে 1,200 টাকা। তাহলে বেশি প্রভিশন বানিয়ে রেখেছে। কত টাকা বেশি বানিয়ে রেখেছে? -1,200, 40 টাকা এক্সেস প্রভিশন বানিয়ে রেখেছে। তাহলে আমাকে প্রভিশনটা 40 টাকা কী করতে হবে? কমাতে হবে। তো নর্মাল যখন আমি প্রভিশন করি তখন প্রভিশন ফর ডাউটফুল ডেট ডেবিট দিকে লিখি, কিন্তু আমাকে এখানে প্রভিশন কমাতে হবে। তাহলে প্রভিশনটা আমি কোন দিকে লিখব? ক্রেডিট দিকে। বাই প্রভিশন ফর ডাউটফুল ডেট 40 টাকা। বুঝতে পারলে? নর্মাল যখন ডেটওয়ার্সের ব্যালেন্স কমে যায় বা প্রভিশন ফর ব্যাড ডেট ক্রিয়েট করতে হয় বা লাইবিলিটি যখন বাড়াতে হয় তখন আমি ডেবিট দিকে লিখব, কিন্তু এখানে অলরেডি এক্সেস প্রভিশন করাই আছে, আমাকে প্রভিশনটা কমাতে হবে, যার জন্য আমি ক্রেডিট সাইডে লিখলাম। ক্লিয়ার? চলো নেক্সট কি বলেছে? মেশিনারি রিভ্যালু 18,000 আর ফার্নিচার রিভ্যালুয়েশন হয়েছে 12,000। তাহলে মেশিনারি যদি রিভ্যালুয়েশন করা হয় তাহলে রিভ্যালুয়েশন দেখা যাক মেশিনারি কত টাকা ছিল। মেশিনারি ছিল 20,000, হয়েছে মেশিনারি 18,000, তাহলে 2,000 টাকা কমে গেছে। তাহলে রিভ্যালুয়েশনের ডেবিট দিকে টু মেশিনারি 2,000। ফার্নিচার ছিল 14,000, হয়েছে 12,000, তাহলে ফার্নিচারও 2,000 টাকা কমে গেছে। টু ফার্নিচার 2,000 টাকা। একটা ইনভেস্টমেন্ট ছিল আনরেকর্ডেড ইনভেস্টমেন্ট, একটা ইনভেস্টমেন্ট আনরেকর্ডেড ছিল 2,000 টাকা, যেটা রেকর্ড করতে হবে। তার মানে ব্যালেন্স শিটে একটা ইনভেস্টমেন্ট ঢুকবে। তাহলে জার্নাল এন্ট্রিজ কী হবে? ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু রিভ্যালুয়েশন, কারণ ইনভেস্টমেন্ট তো অ্যাসেট, অ্যাসেট তো বাড়লে ডেবিট হয়। তাহলে রিভ্যালুয়েশনের ক্রেডিট দিকে বাই ইনভেস্টমেন্ট 2,000 টাকা, আর সঙ্গে সঙ্গে ব্যালেন্স শিটে আমি লিখে দেবো ইনভেস্টমেন্ট, যাতে পরে আমার ভুল না হয়ে যায় ওই জন্য আগে থেকেই লিখে দেবো আমি 2,000 টাকা। ব্যালেন্স শিটে আর ইনভেস্টমেন্ট ঢোকানো ছিল না, ইনভেস্টমেন্টটা ঢোকাতে হবে, আমি ব্যালেন্স শিটে ইনভেস্টমেন্ট ঢুকিয়ে দিলাম। নেক্সট বলছে পঙ্কজ 25,000 টাকা ক্যাপিটাল এনেছে, তাহলে বাই ব্যাংক পঙ্কজ এনেছে, তাহলে পঙ্কজের ঘরে বসবে 25,000। পঙ্কজ 25,000 টাকা ক্যাপিটাল এনেছে, পঙ্কজের ঘরে বসবে 25,000। আর প্রিমিয়াম ফর গুডউইল এনেছে 9,000 টাকা, তাহলে আমি এখানে লিখি ক্যাপিটাল এটা। আর এনেছে বাই ব্যাংক, ন্যারেশন লিখতে পারি। প্রিমিয়াম 9,000 টাকা ওল্ড রেশিওতে ভাগ হবে, তাহলে 4,500, 4,500। কিছু বলে দেয়নি, মানে যেটা ওল্ড রেশিও সেটাই স্যাক্রিফাইস রেশিও। তো ক্যাপিটাল আনলে বাই ব্যাংক ক্রেডিট দিকে, প্রিমিয়াম আনলেও বাই ব্যাংক ক্রেডিট দিকে। এইবার বলেছে এই পুরো টাকাটা পার্টনাররা উইথড্র করে নেবে। তাহলে উইথড্র করলে কোন দিকে বসে তোমরা জানো? ডেবিট দিকে। কি বলে লিখবো? টু ব্যাংক। যত টাকা পেয়েছিল পুরোটাই, আগের অঙ্ক বলেছিল অর্ধেকটা, যার জন্য আমি অর্ধেকটা লিখেছিলাম, এখানে বলছে পুরোটা। তাহলে বংশী 4,500, 4,500, আর নিমায়ের 4,500, নিমায়ের ঘরেও 4,500। ক্লিয়ার? আর তো কিছু নেই। এবার আমি রিভ্যালুয়েশন অ্যাকাউন্টটা ক্লোজ করি। রিভ্যালুয়েশন অ্যাকাউন্টের ক্রেডিট দিকে ফিগার আসবে বাই লস অন রিভ্যালুয়েশন,
4000 থেকে 2040 মাইনাস 4000 মাইনাস 2040 1960 টাকা। টোটাল 4000। এই 1960 টাকা পার্টনারদের মধ্যে ভাগ হবে ডেবিট দিকে 2। তাহলে এই যে 1960 টাকা যেটা লস এলো সেই লসটা পার্টনারদের মধ্যে ভাগ হবে এই 1960 টাকা লসটা। তাহলে 2 লস অন রিভ্যালুয়েশন। তো দুজনের মধ্যে ইকুয়াল রেশিও, তার 1960কে 2 দিয়ে ভাগ করে দিই আমি 980। ক্লিয়ার। এবার আমি পার্টনার্সের ব্যালেন্স বের করব। পার্টনার্স ক্যাপিটালের টু ব্যালেন্স সিডি টোটাল যোগ করি 30,000 প্লাস 4,500 টোটাল হলো 34,500। তাহলে এদিকেও বসবে 34,500 মাইনাস করি 34,500 থেকে 4,500 মাইনাস 980 মাইনাস 29,020 29020। প্রথমে দ্বিতীয় জনের 20,000 প্লাস 4,500 24,500। তাহলে 24,500 থেকে 4,500 মাইনাস আর 980 মাইনাস 19,020 19,020 টোটাল হবে 24,500। আর লাস্ট জনের 25,000 টাকা পুরোটাই বসে যাবে। টাকা পুরোটাই বসে যাবে লাস্ট জনের। ঠিক আছে, তাহলে ব্যালেন্স বের করে নিলাম পার্টনারের। একজনের 19,020, একজনের 29,020 আর একজনের 25,000। এই ব্যালেন্সগুলোই গিয়ে ব্যালেন্স শিটে বসবে। প্রথমে বিস ক্যাপিটাল 29020, নেক্সট এন্স ক্যাপিটাল 19020, নেক্সট পিস ক্যাপিটাল 25,000। লাইবিলিটি সাইডে আর কি আছে, একটা ব্যাঙ্ক ওভারড্রাফট আছে। ব্যাঙ্ক ওভারড্রাফটের হিসাবটা আমি পরে করছি, এখন আপাতত ফাঁকা রাখছি। নেক্সট অ্যাসেট সাইডে মেশিনারি মেশিনারি ছিল 20,000, যেখান থেকে 2,000 কমে গেছে। তাহলে ফাইনালি মেশিনারি হবে 18,000। নেক্সট ফার্নিচার ছিল 14,000, যেখান থেকে 2,000 কমে গেছে। তাহলে হবে কত 12,000। স্টকে কোনো চেঞ্জ হয়নি, যা ছিল তাই। স্টক 12,000 টাকা ছিল। ডেটর্স 23,200 টাকা ছিল, যেখান থেকে প্রভিশন আমার 1200 টাকা ছিল, সেখান থেকে আমি 40 টাকা কমিয়ে দিয়েছি। তাহলে 1200 থেকে 40 টাকা মাইনাস করে দাও। 1200 মাইনাস 40 1160। তাহলে ফাইনালি বাইরে যাবে 23,200 মাইনাস 1160 22,040 22,040। অথবা তুমি ডিরেক্ট মারতে পারো 23,200 ইন্টু 5% প্রভিশন করতে বলেছিল 1160, সেই 1160 ডিরেক্ট করতে পারো, তোমার যা ইচ্ছা। 1200 থেকে 40 টাকা মাইনাস করে 1160 করতে পারো, অথবা 23,000 উপর 5% প্রভিশন করেও করতে পারো, যেটা তোমার ভালো লাগে। নেক্সট ক্যাশ ইন হ্যান্ড 2,000 টাকা ছিল, 2,000 টাকা লিখে দিলাম। আমাদের অঙ্কে ইনভেস্টমেন্ট অলরেডি 18,000 টাকা ছিল। আর একটা ইনভেস্টমেন্ট 2,000 টাকা ঢোকানো হয়েছে। তাহলে ইনভেস্টমেন্টটা আমি করে দেবো 18,000 প্লাস 2,000, ফাইনালি ইনভেস্টমেন্ট হয়ে যাবে 20,000। যদি এই 18,000টা না দিত তাহলে শুধু 2,000 টাকাই বসতো, নতুন করে আর কিছু হতো না। 18,000 প্লাস 2,000 যোগ করে এখন 20,000, কারণ আমাদের অঙ্কে 18,000 টাকা দেওয়া আছে।
এবার হিসাব করি ব্যাংক। ব্যাংকে আমার কাছে এসছে কত টাকা, 25,000 টাকা এখানে এসছে, 25,000 নতুন পার্টনার ক্যাপিটাল নিয়ে এসছে, প্লাস প্রিমিয়ামের জন্য এনেছিল 4,500 4,500 9,000 টাকা। এই 9,000 টাকা পার্টনাররা উইথড্র করে নিয়েছিল, 4,500 4,500 9,000 টাকা, তো মাইনাস 9,000। আর আমার অঙ্কে শুরুতে একটা নেগেটিভ ব্যালেন্স ছিল 10,000, যেহেতু ব্যাংক ওভারড্রাফট ছিল সেহেতু আমি শুরুরটাকে মাইনাস করব 10,000। তাহলে কত হলো, 25,000 মাইনাস 10,000 15,000। আগের অঙ্কতে ব্যাংকের ব্যালেন্সটা পজিটিভ ছিল, যাই জন্য যোগ করছিলাম। এই অঙ্কে ব্যাংক ওভারড্রাফটটা নেগেটিভ আছে, ব্যাংকের ব্যালেন্স নেগেটিভ আছে, তাই আমি মাইনাস করেছি। ক্লিয়ার? চলো যোগ মারো। কত হচ্ছে, 29,020 19,020 25,000, 73,040 73,040। এদিকে করি 18,000 12,000 12,000 20,000 22,040 প্লাস 17,000। একটু মিস্টেক হয়ে গেছে, দুটো জিনিস। ওপরে একটা ক্রেডিটর্স ছিল 20,000, আর একটা বিলস পেয়েবল ছিল 8,000। তাহলে 28,000 যোগ হবে, 73,040 প্লাস 28,000 101,040 101,040। এদিকেও তাই আসবে, তোমরা চেক করে দেখে নেবে, 101,040। একবার দেখে নাও, কোনো ডাউট থাকলে বলো। সিম্পল একটা জিনিসে ডাউট থাকতে পারে যে ব্যাংকের ব্যালেন্সটা এখানে কেন আমি মাইনাস করলাম। সিম্পল, অন্যান্য অঙ্কে ব্যাংকের ব্যালেন্সটা অ্যাসেট সাইডে থাকে, যার জন্য প্লাস করি। এটা লাইবিলিটি সাইডে, মানে ব্যাংক থেকে ওভারড্রাফট নিয়ে হয়ে গেছে, বেশি টাকা তুলে নিয়েছে, যার জন্য মাইনাস করেছি। তো 25,000 টাকা আমার ক্যাপিটালের জন্য এনেছিল, 9,000 টাকা প্রিমিয়ামের জন্য ছিল, 9,000 টাকা যোগ করেছি, প্লাস 9,000 টাকা পার্টনাররা উইথড্র করে নিয়েছে, এর জন্য 9,000 টাকা মাইনাসও করব। আর ব্যাংক ওভারড্রাফটটা 10,000 টাকা যেটা ছিল ওটা নেগেটিভ ব্যালেন্স ছিল বলে মাইনাস করেছি, ফাইনালি 15,000। ফাইনালি অ্যান্সারে 101,040। একবার দেখে নাও, কোনো ডাউট থাকলে বলো। তাহলে আজকের ক্লাসটা এখানেই অফ করছি। নেক্সট দিন আমরা আরও অনেক নতুন নতুন অ্যাডমিশনের ট্রিটমেন্ট শিখব, ঠিক আছে? আরও অনেক অ্যাডভান্স লেভেলে অ্যাডজাস্টমেন্টও করব, ঠিক আছে? তো তোমাদেরকে রিকোয়েস্ট করব যে বাড়িতে যে 3টে অঙ্ক আজকে করিয়ে দিলাম, ওই 3টে অঙ্ক বাড়িতে নতুন আবার করে করতে, এবং যদি কোনো ডাউট থাকে তাহলে কমেন্ট বক্সে আমাকে জানাবে, ঠিক আছে? থ্যাংক ইউ, বাই বাই।